নমস্কার বন্ধুরা, গল্পের ঘর দ্য হাউস অফ স্টোরিজে আজ আমি শোনাবো আমাদের সকলের প্রিয় লেখক সত্যজিৎ রায়ের ভয়ঙ্কর ভ্যাম্পায়ার গল্পটি। আমি সবসময় বাদুড়দের জন্য প্রবল বিরাগ পোষণ করেছি। যখনই কোনো চামচিকি আমার কলকাতার বাড়ির ঘরে ঢুকে পড়ে, তখনই আমি সবকিছু ফেলে দিয়ে ঘর থেকে ছুটে বেরিয়ে যাই। বিশেষত গ্রীষ্মকালে আমার ভীষণ অস্বস্তি হয় এই ভেবে ওইসব প্রাণীগুলির মধ্যে একটি যদি ঘূর্ণায়মান পাখায় ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়, আহত হয়ে কাতরায়। তাই আমি ছুটে ঘর থেকে বেরোই আর রান্নার লোক বিনোদকে চেঁচিয়ে ডাকি যেন আমাকে উদ্ধার করে। একবার তো বিনোদ আমার ব্যাডমিন্টনের র্যাকেট দিয়ে একটা চামচিকে মেরেই ফেলেছিল। খোলাখুলি বললে আমার এই বিরাগের মধ্যে ভয়ও মিশে থাকে। বাদুড়ের চেহারা দেখলেই আমার বিরক্তি ধরে যায়। কি অদ্ভুত সব প্রাণী, না ঠিক পাখি না ঠিক পশু। গাছের ডাল থেকে উল্টো হয়ে ঝুলে থাকার আজব অভ্যাস। আমার তো মনে হয় বাদুড় না থাকলেই দুনিয়াটা বসবাসের জন্য অনেক সুন্দর জায়গা হতো। আমার কলকাতার ঘরে এতবার চামচিকের আক্রমণ হয়েছে যে শেষ পর্যন্ত ভাবতে শুরু করেছিলাম এরা বুঝি আমার প্রতি অদ্ভুত টান অনুভব করে। কিন্তু শিউরির এই বাড়িতে আমার ঘরের ছাদ থেকে বাদুড় ঝুলতে দেখব তা কল্পনাতেও আসেনি। এটা সত্যিই অতিরিক্ত। বাদুড় না সরালে আমি ঘরে থাকতে পারবো না। বাবার বন্ধু তিনকুড়ি কাকা আমাকে এই বাড়ির কথা বলেছিলেন। তিনি ডাক্তার ছিলেন, একসময় সিউড়িতে চর্চা করেছেন। অবসর নেওয়ার পর কলকাতায় চলে আসেন। তবে নেডলেস টু সে সিউড়ির অনেক লোকজনকে তখনও চিনতেন। তাই আমি যখন জানলাম প্রায় এক সপ্তাহের জন্য আমাকে সিউড়িতে থাকতে হবে, আমি সরাসরি তিনকুড়ি কাকার কাছে পরামর্শ নিতে গেলাম। সিউড়ি? সিউড়ি কেন? সেখানে তুমি কি করবে? তিনি জিজ্ঞেস করলেন। আমি বলেছিলাম আমি বাংলার প্রাচীন টেরাকোটা মন্দির নিয়ে গবেষণা করছি। এই বিষয়ে একদিন বই লেখার ইচ্ছা। গ্রাম বাংলার কত যে অপূর্ব মন্দির রয়েছে ছড়িয়ে ছিটিয়ে, অথচ সেগুলো নিয়ে কেউ তেমন ভালো বই লেখেনি। আচ্ছা, তাই তো। তুমি তো শিল্পী, তাই মন্দিরগুলোতে তোমার টান। কিন্তু শুধু সিউড়িতে সীমাবদ্ধ থাকতে চাও কেন? সর্বত্র মন্দির আছে। সুরুল, হেতমপুর, দুবরাজপুর, ফুলবেড়া, বীরসিংহপুর। তবে কি মনে করো ওগুলো লিখবার মতো নয়? যাই হোক, তিনকুড়ি কাকা এই বাড়ির কথাই বললেন। একটা পুরনো বাড়িতে থাকতে অসুবিধা হবে না তো? আমার এক রোগী সেখানে থাকতো, এখন কলকাতায় চলে এসেছে। তবে সিউড়িতে একজন কেয়ারটেকার আছে যে দেখাশোনা করে। বাড়ি যথেষ্ট বড়, কোনো অসুবিধা হবে না। ভাড়া দিতে হবে না। আমি লোকটার প্রাণ অন্তত 3 বার মৃত্যুর মুখ থেকে টেনে এনেছিলাম। আমার অতিথি গেলে খুশি মনেই থাকতে দেবে। তিনকুড়ি কাকা ঠিকই বলেছিলেন, বাড়ি পেতে কোনো সমস্যা হয়নি। কিন্তু সাইকেল রিক্সা থেকে নেমে ঘরে ঢুকতেই দেখলাম বাদুড়। আমি কেয়ারটেকারকে ডাকলাম। তোমার নাম কি? মধুসূদন। আচ্ছা মধুসূদন, এই বাদুড় কি এই ঘরে স্থায়ী বাসিন্দা, না আজ বিশেষভাবে আমাকে স্বাগত জানাতে এসেছে? মধুসূদন ছাদের দিকে তাকালো, মাথা চুলকালো, তারপর বলল, খেয়াল করিনি। এই ঘরটা সাধারণত তালাবন্ধ থাকে, আজ আপনার জন্য খোলা হয়েছে। কিন্তু আমি বাদুড় নিয়ে একই ঘরে থাকতে পারবো না। চিন্তা করবেন না, সূর্য ডুবলেই ও চলে যাবে।
কিন্তু আবার না ফেরে সেই ব্যবস্থা করা যায় না? না, কেনই বা আসবে আবার? বাসা তো বাঁধেনি। হঠাৎ গতরাতে ঢুকে পড়েছিল বোধহয়। দিনের বেলায় বেরোতেও পারেনি, কারণ ওরা দিনের আলোয় কিছুই দেখতে পায় না। এক কাপ চা খেয়ে আমি বারান্দার পুরনো বেতের চেয়ারটায় বসলাম। বাড়িটা শহরের একবারে প্রান্তে। উত্তরে বিশাল আমবাগান, গাছের ফাঁক দিয়ে দেখা যায় দূর দূরান্ত অবধি ধানের ক্ষেত। পশ্চিমে বাঁশঝাড়, আর তার উপরে উঠে গেছে একটা গির্জার চূড়া। এটাই সিউড়ির সেই বিখ্যাত প্রাচীন চার্চ হবে। আমি স্থির করলাম সন্ধ্যায় গির্জাটা ঘুরে আসব। কাজ শুরু করব কাল থেকে। সিউড়ির আশেপাশে অন্তত 30টা টেরাকোটা মন্দির আছে, সঙ্গে ক্যামেরা আর ফিল্মের বড় মজুদ। মন্দিরের প্রতিটা খোদাইয়ের ছবি তোলা জরুরি। হয়তো বেশি দিন টিকবে না, নষ্ট হয়ে গেলে বাংলার এক বড় সম্পদই হারিয়ে যাবে। সন্ধ্যে 5:30টার সময় সূর্য গির্জার আড়ালে হারালো। আমি উঠে হাত পা টান টান করে সিঁড়ি নামার প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ বাম কান ঘেঁষে এক ঝাপটা হাওয়া গেল, সঙ্গে শোষো শব্দ। উড়ে গিয়ে মিলিয়ে গেল আমবাগানে। শোবার ঘরে ঢুকে ছাদে তাকালাম। বাদুর উধাও। আহ, বাঁচা গেল। অন্তত শান্তিতে কাজ করা যাবে। ভাবলাম, আগে যে মন্দিরগুলো দেখেছি, বর্ধমান, বাঁকুড়া, 24 পরগনা, সেগুলি নিয়েই লেখা শুরু করি। অন্ধকার নেমে আসতেই টর্চ হাতে নিয়ে বেরোলাম চার্চের দিকে। লাল মাটির বীরভূম, অসমতল ভূমি, তালগাছের সারি, সবাই আমাকে টানছিল। যদিও প্রকৃতির টানে আসেনি, চার্চ আর তার চারপাশে আমার সুন্দরী লাগছিল। চার্চ পার হয়ে পশ্চিমে এগোতেই দেখলাম রেলিং ঘেরা ফাঁকা একটা জায়গা। মনে হলো পার্ক, কিন্তু কাছে যেতেই বুঝলাম এ কবরখানা। প্রায় 30টা কবর, কারোর ওপর মার্বেল স্তম্ভ, কারোর ওপর সমাধি ফলক। সবই প্রাচীন। ফাটল ধরেছে স্তম্ভে, ফাটল থেকে গাছপালা গজিয়েছে। গেট খোলা। ভেতরে ঢুকে ঝাপসা ফলকগুলো পড়ার চেষ্টা করছিলাম। সবই ব্রিটিশদের কবর, রাজত্বের প্রাথমিক যুগের। হয়তো মহামারীতে মারা গিয়েছিল। একটা মার্বেল ফলক খানিকটা পরিষ্কার মনে হচ্ছিল। টর্চ জ্বালিয়ে পড়ব ভাবছি, এমন সময় পিছনে পদশব্দ। ঘুরে দেখি 10 হাত দূরে এক হাঁটু মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। পরনে কালো কোট, ধূসর প্যান্ট, হাতে পুরনো পেঁচানো ছাতা। আপনি বাদুড় পছন্দ করেন না, তাই তো? আমি চমকে উঠলাম। এই লোকটা জানলো কি করে? সে হেসে বলল, অবাক হচ্ছেন? সহজ ব্যাপার। সকালে কেয়ারটেকারকে বাদুড় তাড়াতে বলছিলেন, তখন আমি আশেপাশেই ছিলাম। ও আচ্ছা। লোকটা হাত জোর করে নমস্কার করল। আমি জগদীশ পার্সিভাল মুখোপাধ্যায়। আমার পরিবার 4 পুরুষ ধরে সিউড়িতে। খ্রিস্টান, তাই গির্জা আর কবরখানায় আসতে ভালোবাসি। এখন আলো ম্লান। আমি বাড়ির দিকে রওনা দিলাম। লোকটিও সঙ্গ নিল। একটু অদ্ভুত লাগছিল, তবে ক্ষতি করবে বলেও মনে হচ্ছিল না। কিন্তু গলাটা অদ্ভুত, কিছুটা চিকন, আবার কর্কশ। তাছাড়া যে অত সহজে আলাপ জমাতে চায়, তার সঙ্গে আমি কখনো স্বচ্ছন্দ বোধ করি না। টর্চ জ্বালাতে গেলাম, কাজ করলো না। মনে পড়লো স্টেশনে ব্যাটারি কিনবো, ভেবেও ভুলে গেছি। বিরক্ত লাগলো। অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছিল না। যদি সাপ থাকে? লোকটা বলল,
চিন্তা করবেন না, আমি অন্ধকারে অভ্যস্ত, ভালোই দেখতে পাই। সাবধান, ওই গর্তটা, বলে আমাকে টেনে সরালো। তারপর হঠাৎ বলল, আপনি জানেন ভ্যাম্পায়ার কি? হ্যাঁ, আমি সংক্ষেপে বললাম। কে না জানে ভ্যাম্পায়ার? রক্তচোষা বাদুড়কে ভ্যাম্পায়ার বলা হয়। ঘোড়া, গরু ইত্যাদির রক্ত খায়। ভারতে আছে কিনা জানি না, কিন্তু বিদেশি বইতে পড়েছি। শুধু বাদুড় নয়, মৃতদেহ রাত বিরেতে কবর থেকে উঠে এসে জীবন্ত মানুষের রক্ত খায়, তাকেও ভ্যাম্পায়ার বলে। স্কুলে পড়ার সময় ড্রাকুলার গল্পও পড়েছিলাম। আমার বিরক্ত লাগলো। আমার বাদুড় ভীতি জেনেও লোকটা ভ্যাম্পায়ারের কথা তুলল। তারপর কিছুক্ষণ আমরা দুজনেই চুপ করে রইলাম। আমবাগান দেখা দিল, বাড়িও স্পষ্ট। তখনই লোকটা থেমে বলল, আপনার সঙ্গে পরিচয় হয়ে ভালো লাগলো। 1 সপ্তাহ থাকবেন, তাই না? হ্যাঁ। তাহলে আবার দেখা হবে। সাধারণত সন্ধেবেলায় কবরখানায় আমাকে পাবেন। আমার পূর্বপুরুষরাও এখানেই শুয়ে আছেন, আপনাকে দেখাবো। আমি মনে মনে বললাম, তোমার সঙ্গে যত কম দেখা হয় ততই ভালো। বাদুড় দেখতে পারি না, আর সেগুলো নিয়ে আলোচনা তো আরো খারাপ। বারান্দায় সিঁড়ি উঠতে উঠতে একবার ঘুরে দেখলাম, লোকটা আম গাছের আড়ালে মিলিয়ে গেল। ধান ক্ষেতের ওপার থেকে শিয়ালের ডাক শুরু হয়েছে। অক্টোবর মাস হলেও ঘরে ভ্যাপসা গরম। খাওয়ার পর শুয়ে অস্থিরভাবে গড়াগড়ি খাচ্ছিলাম। ভাবছিলাম দরজা খুলে দিই কিনা। বাদুড় ঢোকার ভয়ও আছে, শেষে আর খুলিনি। কেয়ারটেকার হয়তো হালকা ঘুমায়, তাই চুরি ডাকাতের ভয় কম। কিন্তু যদি কোনো কুকুর ঢুকে চটি চিবোয়, ছোট শহরে এমনই হয়। তাই দরজা না খুলে পশ্চিমমুখ জানলা খুললাম। হাওয়ার দমকা ঢুকলো। অল্পক্ষণে ঘুমিয়ে পড়লাম। তারপর দেখলাম এক অদ্ভুত স্বপ্ন। দেখলাম সেই লোকটা জানলা দিয়ে উকি দিচ্ছে। সবুজাভ চোখ, সরু ধারালো দাঁত। পিছিয়ে গিয়ে হাত তুলে জানলা পেরিয়ে লাফিয়ে ঢুকলো। তার শব্দে আমার ঘুম ভাঙলো যেন। চোখ খুলে দেখে ভোর হয়ে গেছে। কি ভয়ঙ্কর স্বপ্ন! আমি উঠে চা বললাম, সকালের নাস্তা সেরে তাড়াতাড়ি বেরোতে হবে, নইলে আজ কাজ শুরু করা যাবে না। মধুসূদন চা নিয়ে এলো, কেমন যেন বিমর্ষ। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার মধু, অসুস্থ নাকি? ঘুম হয়নি? না, আমি ভালোই আছি, তবে আমার বাছুরটা। বাছুরটা কি হয়েছে? মরে গেছে কাল রাতে, হয়তো সাপে কেটেছে। কি বলছো? হ্যাঁ, 1 সপ্তাহেরও কম বয়স ছিল। গলায় কামড়ের দাগ, সাপ নাকি কে জানে। আমার গা শিউরে উঠল। গলায় কামড়? এ তো ভ্যাম্পায়ার বাদুড়ের কাজ। গতকালই তো ভেবেছিলাম এদের কথা। ওরা সত্যি পশুর গলা থেকে রক্ত চুষে খায়। তবু কি সত্যি সাপের কামড় নয়? সম্ভাবনা আছে। অকারণে বাদুড়ের সঙ্গে মেলাচ্ছি কেন? আমি মধুকে দুটো সান্ত্বনার কথা বলে ঘরে ফিরলাম। স্বতঃস্ফূর্তভাবে চোখ ছাদের দিকে চলে গেল। বাদুড় ফিরে এসেছে। ভুল করেছি, জানলা খোলা রেখেছিলাম। স্থির করলাম যত গুমোটি হোক, আজ রাত থেকে সব জানলা দরজা বন্ধ। দিনটা আনন্দময় কাটল। একের পর এক টেরাকোটা মন্দির দেখে বিস্ময়ে ভরে গেলাম। অসাধারণ কারুকাজ। বিকেলে হেতমপুর থেকে বাসে ফিরলাম। বাড়ি আসতে হলে কবরখানার পাশ দিয়েই যেতে হয়।
ব্যস্ত দিনে লোকটার কথা ভুলেই গিয়েছিলাম। হঠাৎ কবরখানার বাইরে গাছতলায় তাকে দাঁড়িয়ে দেখে চমকে উঠলাম। ভান করলাম যেন দেখিনি। তাড়াতাড়ি পা বাড়ালাম, কিন্তু সে লাফ দিয়ে সামনে এলো। কাল রাতে ভালো ঘুম হয়েছে? আমি না থেমেই বললাম, হ্যাঁ। কিন্তু বোঝাই যাচ্ছিল আজও সে পাশে পাশে হাঁটবে। সত্যিই তাই। দ্রুত হেঁটে তাল মিলিয়ে বলল, আমার এক আজব অভ্যাস আছে। রাতে ঘুমাতে পারি না, দিনে ঘুমিয়ে রাত জেগে ঘুরি। রাতের অদ্ভুত আনন্দ আছে। কবরখানায় কত কিছু শোনা যায়। বছর পর বছর যারা কাঠের বাক্সে ঠেসে রাখা আছে, তাদের অপূর্ণ বাসনা। কেউ কেঁদে ওঠে, কেউ গোঙায়। শেয়াল ঘুমালে, ঝিঝি থামলে, যাদের কান তীক্ষ্ণ তারাই শুনতে পায় সেই মৃদু দীর্ঘশ্বাস। আমার চোখ কান রাতে তীক্ষ্ণ, ঠিক বাদুড়ের মতো। আমি ভাবলাম মধুসূদনকে লোক সম্বন্ধে জিজ্ঞেস করতে হবে। আসলে কতদিন ধরে আছে সিউড়িতে, পরে কি, থাকে কোথায়। সে অবিরাম বলে চলছিল, আমি তেমন লোকের সঙ্গে মিশি না, কিন্তু আপনার সঙ্গে না মিশে পারলাম না। বাকি দিনগুলোতে আপনার সঙ্গ চাই। আমি আবার বিরক্ত হয়ে দাঁড়ালাম। মুখ ঘুরিয়ে কড়া গলায় বললাম, দেখুন, আমি 1 সপ্তাহের জন্য এসেছি। অনেক কাজ আছে, সময় দিতে পারবো না। সে খানিকটা দমে গিয়েছিল, তবে মুহূর্তেই হেসে বলল, আপনি সময় না দিলেও আমি তো দিতে পারি। আর আমি তো দিনের বেলা চাইছি না। এরপর আর 1 মুহূর্ত সময় নষ্ট করলাম না। নমস্কার করে দ্রুত পা বাড়ালাম। মধুসূদনকে জিজ্ঞেস করলাম, জগদীশ মুখোপাধ্যায়? কেউ? খাটো, কোট প্যান্ট পরে, গায়ের রং সামান্য কালো? হ্যাঁ হ্যাঁ, ও লোকটা তো পাগল। পাগলাগারদ থেকে সদ্য ছাড়া পেয়েছে। ও নাকি সুস্থ হয়েছে, কিন্তু আগে তো নিয়মিত কবরখানায় গিয়ে গাছে উল্টো হয়ে ঝুলত, একেবারে বাদুড়ের মতো। আমি আর এগোলাম না, শুধু বললাম, আজ আবার বাদুড় ঢুকেছিল। তবে আমার দোষ, জানলা খোলা রেখেছিলাম, কিছু গ্রিল ভাঙা। রাতের খাওয়া শেষে নোট লিখলাম, ক্যামেরায় নতুন ফিল্ম তুললাম। বাইরে চাঁদের আলো। বারান্দায় কিছুক্ষণ বসে ঘরে ফিরলাম। জল খেয়ে শুয়ে পড়লাম, কিন্তু জগদীশের কথাগুলো কানে বাজছে। নিশ্চয়ই আধুনিক যুগে এসব পাগলের প্রলাপ ছাড়া কিছু নয়। আজ রাতের আবহাওয়া ভিন্ন, চাঁদ পরিষ্কার, জানলা বন্ধ রাখা কঠিন ছিল না। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ উঠে দেখি দেওয়ালে চাঁদের আলো। বুক ধড়ফড় করছে। কখন জানলা খুলে গেল? খোলা জানলা দিয়ে ভেতরে আলো আসছে। আলোয় এক ছায়া, আবার আবার বৃত্তের আকারে চক্কর খাচ্ছে। শ্বাস আটকে তাকালাম। বাদুড় আমার বিছানার উপরে চক্কর মারছে, ধীরে ধীরে নামছে। সাহস সঞ্চয় করলাম, এখন ভয় পেলে সর্বনাশ। চোখ সরালাম না, ধীরে ধীরে ডান হাত বাড়িয়ে নোট বই তুলে নিলাম। ঠিক যখন আমার গলার দিকে ঝাঁপাবে, তখনই বইয়ের প্রচন্ড আঘাতে তার মাথায় মারলাম। উড়ে গিয়ে জানলার ভাঙা গ্রিলের ঠোক্কর খেয়ে বাইরে পড়ল। মুহূর্তেই শুনলাম যেন কেউ দৌড়ে পালালো। জানলার ধারে ছুটে গিয়ে তাকালাম, কিছুই দেখা গেল না। বাদুড়েরও হদিশ নেই। আর ঘুম আসেনি। ভোরের আলো রাতের ভয় দূর করল। যুক্তিসঙ্গতভাবে ভাবলাম, বাদুড় যে ভ্যাম্পায়ার তার প্রমাণ কোথায়? হ্যাঁ, কাছে এসেছিল, তবে রক্তচোষার জন্যই কি? ওই কবরখানার পাগলের কথা না শুনলে তো এমন ভাবতামই না।
সিউড়ির বাদুড় তো কলকাতার বাদুড়ের মতোই। স্থির করলাম সব ভুলে যাই, হেতমপুরে কাজ আছে। চা শেষ করে 6:30টায় বেরোলাম। কবরখানার কাছে পৌঁছে গেলাম। কয়েকজন গ্রামবাসী জগদীশকে নিয়ে আসছে, অজ্ঞান, কপালে কালো বড় দাগ। কি হয়েছে আমি জিজ্ঞেস করলাম। একজন হেসে বলল, গাছ থেকে পড়েছে বোধহয়। কি, গাছের মাথায় উঠেছিল কেন? জানেন না, লোকটা একেবারে উল্টো ঝুলতো গাছ থেকে, বাদুড়ের মতো। পাগল তো।